ঢাবির হলে তোফাজ্জেল হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে মুখ খুললেন ভাবি শরীফা। সরকার বদলের প্রভাব কতটুকু পড়েছে বিমানবন্দরে? গণ অভ্যুত্থানের জোয়ারে ছাত্র জনতার নেতারা নতুন রাজনৈতিক দল গঠনের পথে। হিজবুল্লাহর পরবর্তী নেতা হওয়ার সম্ভাবনা জোরালো হাশিম শাফিউদ্দিনের। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি বাংলাদেশের প্রাইম নিউজের সাথে আছি আমি সাদিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কতিপয় শিক্ষার্থী তোফাজ্জেল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন এই যুবককে চোর সন্দেহে ধরে নিয়ে গিয়ে হলের অতিথি কক্ষে পিটিয়ে হত্যা করে। সম্প্রতি এই হত্যার কিয়দাংশ দায় উঠেছে মৃত তোফাজ্জেলের ভাবির ঘাড়েও। এই বিষয়ে আমাদের বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফরিদুদ্দিন মোহাম্মদ। প্রেমিকার অভিভাবক দ্বারা প্রতিনিয়ত লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, মা বাবা ও ভাইকে হারানোর পর মানসিক ভারসাম্যহীন মাসুদ কামাল তোফাজ্জেলের ভাবি শরীফা আক্তারি ছিল তার একমাত্র আশ্রয়স্থল। অভিযোগ উঠেছে শুধুমাত্র সম্পত্তির একচ্ছত্র মালিক হওয়ার লোভে সেই ভাবি তোফাজ্জেলের সঙ্গে করেছেন কুকুর বিড়ালের মতো আচরণ। তোফাজ্জেল সুস্থ থাকুক সেটাও কখনো চাননি তিনি। ক্ষমতায় থাকা বড় আমার চাকরি বেড়ে আমার আব্বা আম্মা নাই। এমনকি মোবাইল চুরির অপবাদের বিচার ছাত্রদেরকেই করতে বলেন ভাবি শরীফা। এমন সব অভিযোগ লিখে নিহত মাসুদ কামাল তোফাজ্জেলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং শরীফার প্রতি মানুষের ঘৃণা, ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। তোফাজ্জেলকে মর্মান্তিকভাবে পিটিয়ে হত্যার পর এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে নানান আলোচনা ও সমালোচনা। তানিয়া তালুকদার নামের ফেসবুক প্রোফাইলে পোস্ট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তোফাজ্জেলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া। তানিয়া তার ফেসবুক পোস্টে লিখেন, তোফাজ্জেল আমার ফুফাতো ভাই ছাড়াও দুধ ভাই। আমরা একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। তোফাজ্জেলকে যারা মেরে ফেলেছে তারা তো অবশ্যই খুনি, কিন্তু আমার মতে তোফাজ্জেলের আরো দুইজন খুনি অপরাধীর নামের তালিকা থেকে বাদ পড়ে গেছে। সেই দুইজন হলো ওর একমাত্র ভাবি এবং ভাইয়ের শাশুড়ি। তোফাজ্জেলের পরিবারের শেষ আশ্রয় ছিল ওর একমাত্র ভাবি, যে কিনা ওর সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করত। তোফাজ্জেল সুস্থ হোক সে সেটা কখনোই চায়নি। কেন চাইনি জানেন? কারণ তোফাজ্জেল সুস্থ হলে সমস্ত সম্পত্তি ভাগ বসাবে। তিনি তার পোস্টে আরো লেখেন, তোফাজ্জলকে যখন ফজলুল হক হলের ছাত্ররা অত্যাচার করছিল তখন অভাগাটা নিরুপায় হয়ে ভাবিকেই কল দিতে বলেছিল। হয়তোবা ভেবেছিল ভাবির মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে, কিন্তু ওর ভাবি ফোন পেয়ে কি বলেছিল জানেন? সে মোবাইল চোরের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিল এবং এটাও বলেছিল যে তাকে যেন এ ব্যাপারে আর ফোন করা না হয়। এটা বলে রাতে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গিয়েছিল। এসব অভিযোগের ভিত্তিতে ডেইলি বাংলাদেশের সঙ্গে সরাসরি কথা বলেছেন তোফাজ্জেলের ভাবি শরীফা আক্তার। ও বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে আমারে মাঝে মাঝে রাত্রে ফোন দিত। উল্টো কথা পাইলে ফোন বন্ধ করে দিতাম। 18 তারিখ আমারে ফোন দিছে, ভাবি আমি তোফাজ্জেল জগন্নাথ হলে আমি ধরা পড়ছি, চুরির দেয় আমার কাছে টাকা আছে, এটুকুই। তো আর একটা নাম্বার থেকে ফোন আসে। ফোন আসার পর আমার হুমকি দুমকি করা হয়, আপনি ওর ভাবি 2 লাখ টাকা। আমার কাছে কখনো 35,000 টাকার কথা বলে নাই। এটা বলছে তার আত্মীয় স্বজনের কাছে, মামার কাছে। সে একজন পুরুষ, সিদ্ধান্ত নিয়ে সে একটা দিতেও পারতো। হয়তো 35,000 টাকার জন্য তার জীবনটা বেঁচেও যেতে পারতো। নিজেই মানসিকভাবে ভেঙে পড়ছি যে মাত্র 36 বছর বয়সে আমার স্বামী মারা যায়। আমাকে বিভিন্নভাবে ফেসবুকে আনা হয় যে আমার কোটি কোটি টাকা সম্পত্তির বিপদে ফেলানোর জন্য আমাকে মানহানি করা হয়েছে, যেন আমি আর্থিকভাবে কোনো সাহায্য সহযোগিতা না পাই। ভালো ছিল, সবার সাথে মিলতে। মাথা একটু সমস্যা ছিল। আর মা বাবা ভাই যাওয়ার পর আলু জড়িয়ে যাওয়ার সময় তো আবার একটু ঠিক হয়। মাঝে মধ্যে ও যে খায় একটু এই মাথা সেন্স আসতো না, এজন্য আমি একটু ভয় পাইতাম। আবার এই যে মারা যাওয়ার কতদিন আগেও আমার লগে দেখা হয়েছে, দেখি ওদিকে আমি ভয় পাইছি মনে হয়। এইটা আমি এদিকে আবার ফিরেছি, তারপরও গেছি, তারপর আমি স্কুলে গেছি। তারপরও কয়েকদিন পরও আবার আমাকে বাসায় আসিয়া এই দরজার সামনে নাস্তা দিয়ে গেছে, যে যতটুকু সম্ভব আমাকে ভালোবাসিয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে সচেতন নাগরিকবৃন্দ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সকল প্রকার মব জাস্টিস বন্ধের দাবি তুলেছেন। আর একটি প্রাণও যেন নির্বিচারে ঝরে না যায় এই মন্তব্য করেছেন সমাজের বিভিন্ন স্তরের জনগণ।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন সরকার ক্ষমতায় আসার সাথে সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্রও পাল্টে গেছে। আগে যেখানে প্রবাসীরা দীর্ঘ লাইন ও অব্যবস্থাপনায় ভুগতেন, এখন সেখানে শৃঙ্খলা ও স্বচ্ছতা বিরাজ করছে। প্রবাসীরা এই পরিবর্তনে সন্তুষ্ট। বিমানবন্দরের সেবার মানেও এসেছে উন্নতি। বিস্তারিত থাকছে তাসবির ইকবালের প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে এক বিপুল পরিবর্তনের হাওয়া বইছে। প্রতিটি খাতেই দেখা যাচ্ছে নতুনত্বের ছোঁয়া আর নতুন ভাবনার সঞ্চার। এই পরিবর্তনের ঝাপটায় পিছিয়ে নেই প্রবাসীদের অন্যতম মূল যোগাযোগ কেন্দ্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও। একসময় যেখানে দীর্ঘ লাইন, কাগজপত্রের জটিলতা এবং অব্যবস্থাপনার অভিযোগে প্রবাসীদের ভোগান্তি চরমে ছিল, আজ সেখানে শৃঙ্খলা, গতিশীলতা এবং স্বচ্ছতা বিরাজমান। বিমানবন্দরের পরিবেশ নতুন করে সাজানো হয়েছে, নিরাপত্তা ও সেবার মানেও আনা হয়েছে পরিবর্তন। আজকে যখন আসলাম দেখলাম তো না, সবাই একটু আগে থেকে বেশি অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, আর অনেক কেয়ার করতেছে যাত্রীদের। লাগেজ অনেক দ্রুত পাইছি, ইমিগ্রেশন তেমন একটা ভিড় ছিল না, তো সব মিলে ভালো, ওভারঅল ভালো, আগে থেকে অনেক ভালো। অবভিয়াসলি নতুন সরকারের বিনিময়ে আমরা নতুন কিছু সার্ভিস এবং চেঞ্জিং দেখতেছি এয়ারপোর্টে। গত বছর আসছিলাম এখানে, তখন এসে ইমিগ্রেশন কিছু ঝামেলা হয়েছিল, ওখানে যেতে হবে। আমি এই দেশের ন্যাশনালিটি, অথচ আমাকে আমার পাসপোর্ট নিয়ে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, কিন্তু আজকে সেটা হয়নি। আজকে আমাকে 5 মিনিটের মধ্যে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং নেক্সট 5 মিনিট আমার লাগেজ আমি হাতে পেয়েছি। এক সময়ের ভোগান্তি, দীর্ঘশ্বাসের জায়গা এয়ারপোর্ট যেন এখন একদমই অচেনা। কোথাও নেই ভোগান্তি, নেই লাগেজ কাটাকাটি কিংবা না পাওয়ার গল্প। বিমানবন্দর ঘুরে কেবলই স্বস্তির এক অনন্য চিত্রের দেখা মিলেছে। বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষমান যাত্রীরা নতুন এই পরিবেশে নিজেদের সন্তুষ্টি এবং প্রাপ্তির কথাও জানান। আগে তো ওইখানে আটকাই দিত, বাইরে আটকাই দিত লোক, 8টা লোক আওয়ার জন্য দিত না। একলা আসতো তো আর কি, বাইরে ঢুকবার লেগে দিত না। এখন লোক আসতে পারে সাথে, একজন হোক 2 জন হোক। নতুন সরকারের কাছে যে আমরা চাই প্রবাসী যেমনে আওয়া যাওয়া, যেমনে অশান্তি না হয়, শান্তি মতো যাইতে পারে, এই যে আমরা চাবো। এখন আগের থেকে অনেক তুলনায় ভালো, কারণ এখানে আমরা ফ্যামিলিকে বিদায় দিয়ে ঠিক মতো ঢুকতে পারি ভিতরে। তো এখানে দেখলাম কিছুটা পরিবর্তন। এখন আমরা পুরোপুরি ভিতরে ঢুকলে বুঝতে পারবো আমরা, আবার অনেক সংবাদে দেখছি যে ভিতরের অবস্থা এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে। অন্যদিকে বিদেশ ফেরত প্রবাসীরা বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে শুরু করে সকল ক্ষেত্রে তাদের ভালো লাগা এবং নতুন অনুভূতির কথাও জানান। পূর্ববর্তী সরকার যখন ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার সময় তো আমি গেছিলাম দেশের বাইরে। ওই সময় থেকে এখনকার পরিস্থিতি যেটা দেখা যাইতেছে, এখনকার পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর দ্বিতীয় কথা হলো, আগে যে সিস্টেম ছিল এখন প্রায় পুরোটাই চেঞ্জ। এয়ারপোর্টে প্রিয়জনের জন্য অপেক্ষমান মানুষদের মধ্যে নেই কোনো অভিযোগ, নেই অভিমান। কোথাও শুনতে হয়নি কারো দুর্ব্যবহার, মানতে হয়নি কোনো বাধা। এমনই সব অনুভূতির কথা জানালেন দিল্লি ফেরত ছেলেকে নিতে আসা এক বাবা। এখন খুবই মনে করেন ভালো পরিবেশ দিক দিয়া, তারপরে আপনার কোনো বাধাপূর্ণ নাই, কোনো কিছু নাই। মানুষ সুন্দরভাবে আইসা রিসিভ করে নিতেছে। আমি আসছি, আমার বড় ছেলে দিল্লি থেকে আসতেছে ট্র্যাক্টর দেখে, আমি নিতে আসছি। আমি যে ঘুরতে আসছি, কোনো কেউ কোনো কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু, ব্যবহার আচার দিক দিয়ে সবই ভালো। এরকম দিন থাকে, এটা থাকলে আমরা খুশি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান গণমানুষকে উপহার দিয়েছে নতুন এক বাংলাদেশ। সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে আগামীর পথে পা বাড়ায়, তবেই সার্থক হবে দেশের প্রতিটি মানুষের প্রত্যাশা এবং স্বপ্ন। এমনটি কামনা সকলের। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে ব্যাপক পরিবর্তন। নতুন এই সরকারের কাছে জনগণের প্রত্যাশাও তাই কম নয় বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সকল সেক্টরে বইছে পরিবর্তনের হাওয়া। ঠিক এমনই হাওয়া বইতে লক্ষ্য করা যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। প্রবাসীদের প্রত্যাশা এমনটি যদি সামনের দিনে অব্যাহত থাকে, তাহলে খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাওয়া নতুন এই বাংলাদেশ, এবং ঘুরে দাঁড়াবে বাংলাদেশের প্রধান এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাসবির ইকবাল, ডেইলি বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অভ্যুত্থানের নেতারা রাজনৈতিক দল গঠনের পথে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জেলাভিত্তিক কমিটি গঠনের পরিকল্পনা করছে এবং প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছেন। তবে তাদের দলের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে সাজেদুর আবেদিন শান্তর প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার ছাত্র জনতার অভ্যুত্থানের সূত্রপাত ঘটানো নেতারা রাজনৈতিক দল গঠনের পথে এগোচ্ছেন। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে। তারা অক্টোবর থেকে জেলায় জেলায় কমিটি গঠন করতে যাচ্ছে। এমনকি তারা বিএনপি ও জামাতের সঙ্গেও বসবে, যদিও রাজনৈতিক দল গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তারা। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তরুণ ও ছাত্র অভ্যুত্থানের এই দুই শক্তিকে সংগঠিত রাখার কাজ চলছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোও তাদের বৈঠকের মূল উদ্দেশ্য। সংবিধান সংস্কার নাকি পুনর্লেখন প্রয়োজন, এ বিষয়ে মতামত নেওয়া হচ্ছে। পুনর্লিখন হলে তা কিভাবে করা যেতে পারে, এই ভাবনাও জানতে চাওয়া হচ্ছে। তবে কমিটির সদস্যরা জানান, রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়ার পরিকল্পনা নেই। তবে অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দর্শনের উন্মোচন হতে পারে। ভোটের মাঠে সক্রিয় দলের মধ্যে বিশেষ করে বিএনপির সঙ্গে বৈরিতা সৃষ্টি হলে তা অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে বাধা হতে পারে। আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, বিভিন্ন স্থানে অপকর্ম হচ্ছে, যা ঠেকাতে জেলা ও উপজেলায় কমিটি গঠন করা হচ্ছে। তাদের লক্ষ্য হল ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটানো। আন্দোলনের নেতারা প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তারা জানান, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনী রাজনীতি সহজ নয়। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সহমত হওয়া জরুরি। তারা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রস্তাব দিচ্ছেন, যা আগামী দিনের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অবশ্য ছাত্র জনতার এই আন্দোলন এখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের মধ্যে বিরোধ এবং নিজেদের মধ্যে সাংঘর্ষিক ঝুঁকি রয়েছে। নেতারা বলেছেন, এটি একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে থাকবে, তবে রাজনৈতিক দলে পরিণত হওয়ার ইচ্ছে নেই। তারা একটি কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছেন, যাতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা থাকে। এবারে আন্তর্জাতিক। হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহ স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তার দূর সম্পর্কের ভাই হাশিম শাফিউদ্দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে পরিচিত শাফিউদ্দিন ইসরায়েলের বিরুদ্ধে সাহসী বক্তব্য রাখেন, যা তাকে নতুন নেতৃত্বের শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হাসান নাসরুল্লাহ দীর্ঘ ৩২ বছর ধরে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন তিনি। তার এই অকাল মৃত্যুতে সংগঠনটির নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান হাসিম শাফিউদ্দিন পরবর্তী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নিতে পারেন। হাসিম শাফিউদ্দিন নাসরুল্লাহর দূরসম্পর্কের ভাই। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্বও। এছাড়া তিনি নিজেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন। হাশিম শাফিউদ্দিন হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। তিনি প্রায়ই ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দেন। গত জুনে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর তিনি ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন। ২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করে। হাশিম শাফিউদ্দিন নিয়মিতভাবে দেশের জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দেন, যেখানে হিজবুল্লাহর সামরিক অবস্থান ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন নিয়ে আলোচনা করেন। তার বক্তব্যে দেশপ্রেম ও প্রতিরোধের তাগিদ ফুটে ওঠে, যা স্থানীয় জনগণের মাঝে ঐক্য এবং সংগ্রামের মনোভাব জাগ্রত করে। হাশিম শাফিউদ্দিন হিজবুল্লাহর রাজনৈতিক কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং তিনি জিহাদ কাউন্সিলের সদস্য। তিনি ইতিমধ্যে সংগঠনের বিভিন্ন কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। শাফিউদ্দিনের নেতৃত্ব গ্রহণের সম্ভাবনা অনেকের কাছেই গ্রহণযোগ্য। তার পারিবারিক সম্পর্ক নাসরুল্লাহর সঙ্গে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হওয়ার কারণে তিনি সংগঠনের নেতা হওয়ার জন্য একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। সম্প্রতি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াতে একটি অনুষ্ঠানে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ইতিহাস, আমাদের বন্দুক ও আমাদের রকেট সবই তোমাদের সঙ্গে আছে।
এই বক্তব্যটিতে তিনি বুঝিয়েছেন হিজবুল্লাহ ফিলিস্তিনিদের পাশে থাকবে এবং তাদের সংগ্রামে সমর্থন দেবে। বিশ্লেষকরা জানান, শাফিউদ্দিনের ভূমিকা বৃদ্ধির পেছনে হাসান নাসরুল্লাহর নির্দেশনার একটি বড় ভূমিকা রয়েছে। নাসরুল্লাহ তার দীর্ঘদিনের সঙ্গীকে গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন। শাফিউদ্দিনের শারীরিক সাদৃশ্য এবং নেতৃত্বের প্রতি তার আকর্ষণ তাকে সংগঠনের নতুন নেতা হওয়ার ক্ষেত্রে একান্তভাবে সহায়তা করবে। ডেইলি বাংলাদেশ প্রাইম নিউজ শেষ করব একটি ভিন্ন খবর দিয়ে। লন্ডনের সাউথওয়ার্ক ব্রিজে অনুষ্ঠিত হলো বার্ষিক লন্ডন শিপ ড্রাইভ। এটি একটি ঐতিহ্যবাহী ইভেন্ট যেখানে ভেড়ার পাল ব্রিজ পাড়ি দেয়। এই 800 বছরের পুরনো উৎসবের উদ্দেশ্য হলো দান সংগ্রহ এবং পুরনো দিনের ফ্রিম্যানদের ভেড়া নিয়ে টোল না দিয়ে নদী পার হওয়ার অধিকার উদযাপন করা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রোববার লন্ডনে ঘটে গেল অদ্ভুত মজার একটি ঘটনা। লন্ডনের সাউথওয়ার্ক ব্রিজে রীতিমতো হয়ে গেল ভেড়াদের পার্টি। আর তাদের ভাবভঙ্গি দেখে মনে হয়েছে তারা যেন এক একটা বিশাল সেলিব্রিটি। তারা ব্রিজে র্যাম্প শো করছে, নাচছে, গাইছে আর তাদের সাথে সেলফি তুলছে ভদ্রলোকেরা। আজ দিনটাই যেন তাদের। ভেড়াদের এই আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিতে তাদের সাথে যোগ দিয়েছেন ব্রিটিশ টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেতা ড্যামিয়ান লিউইস, যিনি ব্যান্ড অফ ব্রাদার্স, হোমল্যান্ড ও ওলফ হলের মতো সিরিজের জন্য বিখ্যাত। লিউইস ভেড়াদের পার্টিতে তার দাদার উলের ক্লোক পরে এসেছিলেন এবং তার হাতে ছিল একটি লাঠি। তার মুখের সেই চিরচেনা হাসি দেখে মনে হচ্ছিল তিনি যেন ভেড়াদের রাজা। এই মুহূর্তেই জয় করলেন অস্কার। লন্ডনের ভেড়াদের জন্য এই দিনটির একটা নাম আছে, ঐতিহ্য আছে। লন্ডনবাসীরা মূলত এই অনুষ্ঠানটির নাম দিয়েছেন লন্ডন শিপ ড্রাইভ। এই অনুষ্ঠানটির ইতিহাস বেশ পুরনো। 1200 শতক থেকে শুরু হয়ে আজ 800 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। মধ্যযুগে যখন ফ্রিম্যানরা তাদের ভেড়া নিয়ে নদী পার হতো তখন তাদের টোল দিতে হতো না। তারা মনে করেন সেই অধিকার তাদের আজও আছে। তাই তো প্রতি বছর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ফ্রিম্যানরা কালো টুপি ও লাল ক্লোক এবং এক পাল ভেড়া নিয়ে চলে আসে ব্রিজে। তবে লন্ডন শিপ ড্রাইভ মূলত দান সংগ্রহের জন্য আয়োজন করা হয়ে থাকে। ফ্রিম্যানরা ভেড়াদের নিয়ে ব্রিজে হাঁটেন যাতে তাদের পুরনো অধিকারকে স্মরণ করতে পারেন এবং কিছু অর্থ সংগ্রহ করতে পারেন। এই বছরের আয়োজন ছিল আরও মজার। 1000-এরও বেশি ফ্রিম্যান হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে, যেন তারা কোনো ফ্যাশন শোতে। আর ভেড়ারা, তারা তো ছিল শো এর তারকা। অনুষ্ঠান শেষে সবাই হাসতে হাসতে বলছিল, কি দুর্দান্ত, ভেড়াদের সঙ্গী হতে হলো আজ। ভেড়ারাও যে মাঝে মধ্যে একটু নির্লজ্জ হয়ে যেতে পারে তা দেখা গেল অনুষ্ঠানে। হয়তো তারা ভাবছিলেন আমরা ভেড়া নই, আমরা আসলে অভিনেতা। এভাবেই ইতিহাস, ঐতিহ্য এবং হাসি তামাশার মধ্য দিয়ে এবছর হয়ে গেল লন্ডন শিপ ড্রাইভ। আপনারাও চাইলে আগামী বছর আসতে পারেন ভেড়াদের এই পার্টিতে, ভেড়াদের সঙ্গে হাঁটতে, নাচতে কিংবা ভেড়ার অভিনয়ে অভিনয় করতে। এই ছিল আমাদের আজকের আয়োজনে। প্রতিদিনের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডেইলি বাংলাদেশের ওয়েবসাইটে। ডিজিটাল কন্টেন্ট দেখতে চোখ রাখুন ডেইলি বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।